ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্পেশাল প্রোগ্রাম জিটিভির হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস নায়কের নায়িকা। আমাদের সাথে আজকে আছে আমার খুব পছন্দের নায়িকা এবং আপনাদের সবার পছন্দের নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। সো আমরা কথা বলবো দিঘির সাথে। দিঘি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছে। আমার কাছে মনে হচ্ছে এই যে আজকের যে আলোচনা, আজকের যে গল্প, আজকের যে এই যে চ্যানেলের সামনে বসে গল্প করছি, আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব বেশি ফর্মাল হবে কিনা আমি জানি না, বাট আমার আর তোমার গল্পে খুব বেশি ফর্মাল কিছু নেই। হ্যাঁ, সো আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অনেক রকম আড্ডাবাজি হয়েছে, অনেক গল্প হয়েছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শক পছন্দই করবে। সো যেহেতু একদম ঈদের অনুষ্ঠান এবং ঈদের সময় মানুষ একদম কোরবানি, ঈদের সময় দেখা যাচ্ছে গরু কোরবানি দিয়ে সবাই যে যার মতো করে ব্যস্ত থাকে, আবার মেয়েরা অনেক বেশি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, আবার মানে ফ্যামিলিকেও সময় দিতে হয়। সো দিঘির প্রথম কাজ কি থাকে আসলে কোরবানি ঈদের সময়? আমার কোরবানিতে অনেক কাজ থাকে। আমি পুরো কোরবানিদের টাইমটাতে হচ্ছে গরু কাটার ওই জায়গাটাতেই থাকি, যেখানে কোরবানি হয়, যেখানে গরু কাটছে। সো আমি খুব মানে মাংস নিয়েই ব্যস্ত থাকি সারাটা দিন। ছোটবেলায় কি মানে এই কোরবানি দেখলে ভয় লাগতো না, গরু কোরবানি দিলে? আমার বা এখনো ভয় লাগে। আমি আচ্ছা, এখনো সেক্ষেত্রে গরু কাটাকাটির সময় না মানে কোরবানি হওয়ার যে টাইমটা, গরু ওই সময়টা আমি এখনো দেখি না। আমি বাবাকে বলে দিই যে এটা করার পরে আমাকে ঘুম থেকে ডাকবা, মানে এটা হয়ে যাবে তারপরে আমাকে ডাকবা। আচ্ছা, তারপরের পার্টটুকু আমি যখন কখনো তারপরে মানে যাদের মধ্যে এই ভীতিটা থাকে, হয় না যে ব্লাড দেখলে একটা ভয় কাজ করে, সেটা হয় না? সেটা একটা সময় খুব ছিল, বাট গত 2-3 বছর এটা আর নাই। এত কাজ করতে হয়েছে, গত 2-3 বছরে বড় হয়ে গেছো মনে হয়। সো ছোটবেলায় আমরা হয় না যে আমাদের খুব স্পেশাল বা হঠাৎ করে একটা জিনিস, শপিং, বাবা মার সাথে শপিং করতে গিয়ে দেখা হয়ে গেল। সো মানে মনে হচ্ছে যে এত টাকা ড্রেস নর্মালি বাবা হয়তো নাও কিনে দিতে পারে। তো এরকম কি কখনো হয়েছে কিনা? না, তখন এত কিছু বুঝতাম না তো যে কত না, টাকা। আমি বলছি যে যেই সময়টা বুঝতে, ওই সময়কার গল্প। আচ্ছা আচ্ছা, যেই সময়টা বুঝতাম সেই সময় মনে হয়েছে। হ্যাঁ, তখন কি করতে বা ব্যালেন্স করতে কিভাবে? তখন জিজ্ঞেস করতাম, বাবা তুমি কত টাকা নিয়ে আসছো আজকে, তুমি কত টাকার শপিং করবে, মানে তোমার আজকে বাজেট কত। তখন তো আর বাজেট না, আজকে না, মানে একদম ঈদের দিন তো একটা বাজেট থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু তোমার একটা জিনিস হলো না যে একদম এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আসলে বাজেটটা নেই তখন। হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করতাম আসলে যে আজকে কত টাকা নিয়ে আসছে সে, আজকে কত টাকার মধ্যে কিনতে হবে, কিংবা আমার জামাটা কত টাকার মধ্যে কিনবে। সো এটার বাইরে হলে মানে এত প্রশ্ন করলে না বাবা বুঝে যেত। তখন বাবা বলতো কেন বলতেছো এগুলা, কেন বললা, এরকম বলতো। হ্যাঁ, তখন বাবারা তো আসলে চাই যে সন্তান যেটা পড়বে সেটা যত কষ্টই হোক কিনে দিতে। সো এই ইমোশনগুলো তো অনেক ইয়ে করে, মানে সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার মায়ের সাথে অনেক স্মৃতি, এবং হয় না যে আমাদের স্পেশাল ডেগুলোতেই কিন্তু মানে মানে পুরনো আপনজন, এবং সেটা যদি মা হয় তাহলে তার কথাই নেই। তো কি মনে হয় এখন আসলে মায়ের কথা? মায়ের কথা তো প্রতিনিয়তই মনে হয়। হ্যাঁ, প্রতিনিয়তই মনে হয়, কিন্তু ঈদের দিন যেটা মনে হয় যে সে তো যে কোনো ঈদের সময় তো সে খুব রান্না বান্না করতো, আর কোরবানিতে সে অনেক কাজ করতো। সে দেখা যেত যে বিকাল 4টা-5টা পর্যন্ত আমরা এই কাজই করতাম বাসায়, এরকম খুব ব্যস্ত থাকতাম। কিন্তু একটা সময় তার মধ্যে কিভাবে জানি সে সময় করে রান্না করে ফেলতো। এবং মনে করো ঈদের অনেকগুলো আইটেমস মানে রান্না করতেন। তো সেখান থেকে মানে তুমি কি কখনো মনে হচ্ছে না এবার যেহেতু মা রান্না করে খাওয়াতো, সেম জিনিসটা বাবাকে রান্না করে খাওয়াই, এটা হয়? করি মাঝে মাঝেই করি, রান্না করি আমি। তখন কি বলে? প্রশংসা করে, পছন্দ করে, আমার রান্না খুব পছন্দ করে বাবা। এবং খুব রিসেন্ট কয়েকদিন আগে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল আমার বাসায়। তো তখন আমার এক কাজিন, আমাদের যে সবচেয়ে বড় কাজিন, মানে কাজিনদের মধ্যে যে সবচেয়ে সিনিয়র, তো সে হঠাৎ করে আমার একটা রান্না খেয়ে আমাকে বলছে যে আমার মনে হচ্ছে বড় আন্টির মতোই হয়েছে তোর রান্নাটা, মানে আমার আম্মুর কথা বলছে, মনে হচ্ছে বড় আন্টির মতোই হয়েছে তোর রান্নাটা, আজকে কেমন যেন একটা ফ্লেভার আসছে। তো খুব খুশি হয়ে গেছে আমি এটা শোনার পরে, যে মনে হয় তাহলে আসলেই পারি কিছুটা। ঈদে আমাদের যে গল্পগুলো থাকে সেই গল্পগুলোর সাথে আমরা আসলে এত বেশিভাবে ইনভলভ, দেখা যায় আমাদের এই স্মৃতিগুলো আমরা অন্যরকম থাকে। যেমন আমি আমার গল্প যদি বলি, সেটা হচ্ছে আমি আমার বাবার সাথে জীবনে একবারই ঈদ করেছিলাম, সেটা হচ্ছে গ্রামের বাড়িতে, এবং সেটা কোরবানি ঈদ ছিল, এবং ওই ঈদটা আমার জীবনের প্রথম ঈদ ছিল,
এবং বাবা মারা যাওয়ার পর আর ওই ঈদটা কখনো হয়নি, মানে ওটাই প্রথম ছিল এবং ওটাই শেষ। তো এরকম কি ঘটনা আছে তোমার মায়ের সাথে যেটা একবারই হয়েছিল বাট এটা আর কখনো হয়নি? না না, মানে আমার সাথে যদি বলি তাহলে সব ঘটনাই আসলে কমন। আমি জানতাম আমার মা কি কি করবে ঈদে। যেমন রোজার ঈদে আমার মা হচ্ছে দুপুর বিকাল পর্যন্ত বাসায় ঈদ করে বিকালবেলা আমার নানুর বাসায় তার যেতেই হবে, অ্যাট এনি কস্ট, এরকম হবে। আবার আরেকটা যেটা কোরবানি ঈদে যে সে যেটা করতো সেটা হচ্ছে কোরবানির ঝামেলা টামেলা মিটায় একদম সব এগুলা প্যাক ট্যাক করে টোরে তারপরে সে হচ্ছে সুন্দর করে রেডি হতো, শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে এই প্যাকিংগুলো নিয়ে এবার সে বের হতো প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায়, সে নিজে নিজে যেত গিয়ে তারপরে এগুলো দিয়ে আসতো এই মাংসের প্যাকেটগুলো। সো এইটা আমি খুব মিস করি, এই যে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি খুশি, এখন ঘুরতে বের হব, এখন ওই মাংসের প্যাকেটটা নিয়ে আমরা বের হব। সো এই জিনিসটা খুব মিস করি। এখন আর দেখা হয় কি আমি এখন আর মানে এত কিছুর মধ্যে না আর বের হওয়া হয় না ঈদের দিন, যে আমার ওই আত্মীয়কে এটা দিয়ে আসবো কিংবা আমার ওই ফ্রেন্ডের বাসায় এটা দিয়ে আসবো, এটা আর হয় না। কিন্তু এটা তখন খুব হতো যে সন্ধ্যাবেলা মার সাথে বের হতাম, যে মানে ফ্যামিলির একটা রীতি থাকতো, সেটা আসলে হয় না। তো এখন আমরা যেহেতু ঈদের সময় ঈদের এই মানে ঈদে অনেক ছবি রিলিজ হচ্ছে, সো সেই জায়গা থেকে যেহেতু চলচ্চিত্রের মানুষ তুমি এবং পুরো মানে ফ্যামিলি, মানে একদম পুরো পরিবার সহ সিনেমার মানুষ, তো সিনেমার ঈদের যে সময়গুলো ছবি রিলিজ হয়, যে এই যে এখন আমাদের ঈদ কেন্দ্রিক ছবি রিলিজ হচ্ছে, বাট আগে একটা সময় ছিল একদম মানুষ কিন্তু বছরের কোন শুক্রবারটা ছবি রিলিজ করবে সেটা ঠিক করে রাখতো। এবং খেয়াল করে দেখো যে একটা ভ্যালেন্টাইন, তার আগের সপ্তাহে কোন ছবি, তার পরের সপ্তাহে কোন ছবি, এই সপ্তাহে দুটো ছবি, তাহলে তো আমি এই সপ্তাহে রিলিজ করতে পারবো না, বাট পরের সপ্তাহে রিলিজ করবো, এই যে একটা টেনশন। বাট এখন এই টেনশনটা একদম কারোর মধ্যে নাই, মানে শুধু ঈদ ছাড়া সবাই শুধু তাই না, আগে কিন্তু এক পরিচালক আরেক পরিচালককে রিকোয়েস্ট করতো, ভাই এই সপ্তাহে দিয়েন না, আমাকে এটা দেন, একটু দেন, এটাও কিন্তু হতো। তো এইটা আসলে কি তোমার কাছে কি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির এই জিনিসগুলো প্র্যাকটিসটা কি শুরু হচ্ছে, সেটাকে কিভাবে দেখছো? আমি জানি না প্র্যাকটিসটা কি শুরু হচ্ছে, বাট এই যে ঈদ কেন্দ্রিক সিনেমা হওয়া, মানে আগে যেটা হতো পরিচালকরা কিন্তু একটা উৎসব বানিয়ে ফেলতো সিনেমা দিয়ে, যে ঈদ লাগে না, আমার সিনেমায় একটা উৎসব, আমার সিনেমায় একটা ঈদের উৎসব এনে দেয়, যেটা এখন আর অনেক বছরই হয় না। এবং আমার মনে হয় এটা যদি আমরা আবার শুরু না করি তাহলে আমাদেরই লস, কারণ একটা বছরে তো আর 4-5টা সিনেমা দিয়ে কখনোই চলে না। এই যে ঈদটা চলে যাবে, হয়তো বা 1 মাস 2 মাসই এই সিনেমাটা চলবে, তারপরের 3 মাস কি হবে? সেটা তুমি চিন্তা করো হল মালিকগুলোর কি অবস্থা, হল মালিকগুলো তো 2 মাস যদি কোরবানি 2 মাস রোজার ঈদ, তাহলে 4 মাস, তাহলে বাকি 8 মাস কি করবে হল মালিকগুলো? সত্যি কথা বলতে গত বছর কোরবানি ঈদের পরে যে সিনেমাগুলো আমাদের দেখা হয়ে গেছে, তারপরে কিন্তু অলমোস্ট 4 মাস 5 মাস আমার কিন্তু হলেই আসা হয়নি, কারণ আমার মন মতো সিনেমা আসছে না, প্র্যাকটিসটাই হচ্ছে না। তারপর আবার এরকম ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে 1 বছর পরে হলে আসার যে প্র্যাকটিস, এটাতে না মানে মানুষও অনেক অলস হয়ে যায়, আসতে চায় না, আর মনও বসে না। আর অনেকে বলে যে তাহলে ঈদের সিনেমাটা ব্যবসা সফল হয় বেশি, মানুষ অনেকদিন পর দেখছে, জিনিসটা একদমই এরকম না। আমি প্রমোশনের ব্যাপারে কথা বলবো, যে এখন যে ঈদের ছবিগুলো সেগুলো কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, বা আগের একটা কিন্তু প্রমোশনের একটা ইয়ে ছিল, যেমন ঘোড়াগাড়ি, তারপরে মানে ব্যান্ড পার্টি বাজাতো এবং গ্রামে কিন্তু মাইকিং করতো, হ্যাঁ, তো এখন এবং আমরা যেতাম সেই মাইকিং এ অনেক সময়। তারপরে হলে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, তখন তো আর তো ডিজিটাল হল ছিল না, তখন ওই গ্রামে গঞ্জের যে হলগুলো ছিল ওটাতে মাইকিং করে বলা হতো আজকে আসবে, এবং একটা বহর নিয়ে ঢোকার যে একটা ব্যাপার ছিল, ঘোড়ার গাড়ি দিয়ে ঢুকছে নায়ক নায়িকা, এরকম খুব হতো। তো হ্যাঁ, এখন এগুলো অনেক কম হয়, প্রমোশনগুলো এখন এগুলো ফোনে হয় বেশি, ফেসবুকে বেশি হয়। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এই যে বলছিলাম যে ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া, এখন আমাদের এই সোশ্যাল মিডিয়া আজকে অনেক ভালো ভালো জিনিসও হচ্ছে, আবার অনেক খারাপ খারাপ জিনিসও হচ্ছে, যেগুলোর প্রত্যেকটার সাইড ইফেক্ট আছে। সো এইগুলোর আসলে তোমাকে কতটা ইম্প্যাক্ট ফেলে? আমাকে অতভাবে ইম্প্যাক্ট ফেলে না এগুলা, কারণ গিমিকটা আসলে অনেক আগে আমি বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়ার যে গিমিকটা, যে কোনটা আসলে আমাদের জোর করে ভালো দেখানো হচ্ছে, কোনটা ইচ্ছা করে নেগেটিভ করা হচ্ছে কিন্তু নেগেটিভ না। সো যে জিনিসটা হয় আমি দেখার পরে, মানে আমার যদি আগ্রহ থাকে যে এই টপিকটাতে আসলে কি হচ্ছে,
ফেসবুকে কি বলছে এটা আমি বাইরে একটু রিসার্চ করি, আমি একটু গুগলে দেখি, একটু না মানে এখানে তার মানে ওখানে হচ্ছে দেখি। তুমি এটা নিয়ে একটু ভেবে আবার দেখছো, হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে মানে বিভিন্ন ভাবে বিরক্ত করা হয়, সো সেই জায়গা থেকে আমরা অনেক সময় মানে ট্রলড হচ্ছি। তো তোমার কোন বিষয়টা আমার মনে হয় যে তোমারকে অনেক বেশি প্রথম বিরক্ত করেছিল? আমার প্রথম সিনেমা নিয়ে যে টপিকটা ছিল, হ্যাঁ। তুমি আছো তুমি নিয়ে যে কথাটা হয়েছিল, অনেক বেশি কন্ট্রোভার্সি, অনেক বেশি ট্রোলিং সবকিছু, এটা আমাকে প্রথম বিরক্ত করে। এটা থেকে আমি আচ্ছা, তার বিরক্ত আগে হওয়া কখনো হয়নি মানে? তার তার আগে কখনো মানে এগুলো নিয়ে বিরক্ত কোনো হইনি। বদারেশন ছিল না? বদারেশন না, তার আগে আমাকে কোনো বিরক্তি করা হয়নি, মানে তার আগে আমাকে নিয়ে ওভাবে কোনো নেগেটিভ কিছু লেখাই হয়নি। আচ্ছা। আর আমার চোখেও না ওভাবে কিন্তু হয় না, পড়েনি। মানে কিছু কিছু এমনি খোঁচা দেয়, হ্যাঁ আপনি কি, আপনি এটা কি, আপনি এটা করেন কেন? তখন মানুষ আরো কম দিত, এটা আমি আরো 4-5 বছর আগের কথা আচ্ছা, বলছি, হ্যাঁ। তো তখন মানুষ একটু কমই দিত, বাট ইদানিং 2-3 বছরে দেখলাম মানুষ আরো এগুলো অনেক বেশি করছে। এখন আমার আসলেই বদলেশন নেই। মানে তাদের জন্য মানে সমবেদনা কিভাবে জানাবে? তাদের জন্য সমবেদনা জানানোর সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদেরকে একদমই না দেখা, মানে তারা তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই এই কমেন্টটা করে। না কিন্তু তারা তো করেই যাচ্ছে, মানে অনর্গল, মানে একদমই বিরতিহীন ভাবে, সেটা তোমার পোস্টে হোক, আমার পোস্টে হোক, বা যে কোনো পোস্টেই হোক, সব জায়গাতেই কিন্তু সেম। তো এই যে আমরা হয়তো তোমার মানে এগুলোকে মানে ফেলে দিচ্ছি, এগুলো কানে নিচ্ছি না, কিন্তু তোমার আমার হয়তো ইন্ডাস্ট্রির মানুষ দেখে আমরা মানে বুঝতে পারছি যে এগুলো আসলে মানে করলাম না, কিন্তু অনেক মানুষ কিন্তু এটা দ্বারা কিন্তু ইনফ্লুয়েসড হয়, এবং তাদেরকে কিন্তু ব্যাক অফ মাইন্ড কিন্তু এটাকে পেইন দেয়। সেক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যখন নিজেদের আসলে সোশ্যাল মিডিয়াতে কিংবা আমরা যখন সবার সামনে তুলে ধরছি, আমাদের ওভাবেই পার্সোনালিটিটা ক্যারি করা উচিত, কিংবা আমাদের মাঝে মাঝে কিছু অনেক বেশি যখন সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বলে তখন আমাদের একটু প্রতিবাদ করা উচিত, কিংবা আমাদের একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া উচিত দর্শকের জন্য, যেভাবেই হোক, একটা ভিডিওর দ্বারা, যা দ্বারাই হোক, আমরা যেটা এটা করি কি হয় মাঝে মাঝে। আসলে, মানে এটা কি সম্ভব? মানে এদেরকে মানে আমি আরেকটা জায়গায় কথা বলছিল যে এটা আসলে সম্ভব না, এটা যেটা মানুষ চেঞ্জ হবে না, তো সেক্ষেত্রে কি করা উচিত আসলে? এখন কেউ চেঞ্জ না হতে চাইলে তো আর জোর করে কাউকে চেঞ্জ করা সম্ভব না, এবং সংখ্যাটা যদি একটা না হয়ে অনেক বেশি হয় সেটা আসলেই সম্ভব না। সো বেটার তুমি হয় ইগনোর করো, কারণ তুমি যত দেখবে না, কিন্তু ইগনোরটা তুমি করতে পারছো, কিন্তু অন্য একটা মানুষ কিন্তু ইগনোর করতে পারছেন, তার কিন্তু রাতের বেলা ঘুম হচ্ছে না, সে কিন্তু টেনশনেই হচ্ছে, মানে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, তাদের কিন্তু অবস্থা খারাপ, তারা কি করবে? মানে এখন এটা এমন একটা প্রবলেম যে তুমি একজনকে থামাবে, পাশের জন আবার চলে আসবে, তারই আবার একটা ফেক আইডি তোমাকে বলা শুরু করবে। এখন যুগটা এরকম হয়ে গেছে। সো এইটা হচ্ছে, যদি যাদের এরকম অভ্যাসও নেই, কিংবা যারা একটা নর্মাল পাবলিক, যারা এগুলো তো অভ্যস্ত না, তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে এগুলোর থেকে বের হয়ে এসে নিজেকে ভালোবাসা, আর কিছুই না। জাস্ট নিজের প্রতি ধ্যান জ্ঞান রাখো, এগুলো পড়ারই দরকার নাই, তোমার যেটা মন চায় তুমি ওটা করে যাও। কারণ ওদের মতো হতে গেলে Be আবার yourself. আরেকটা, হ্যাঁ বি ইয়োরসেলফ, ওদের মতো হতে গেলে আরেকটা দল এসে বলবে না এটা হয় না, আবার ওর মতো হবো, আরেকটা দল চলে আসবে। সো আর আমাদের পারবো এই না আমি এত মানে মানুষকে খুশি সোশ্যাল করতে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক মানে আলাদা আলাদা মনে হয় যে কিছু মানে দল করা, মানে সেটাও কিন্তু কখনো আমাদের কাজের ক্ষেত্রে পজিটিভলি বলছে, আবার যেটা আমার এগেনিস্টে বা তোমার এগেনিস্টে ও কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলছে, আবার তোমার যারা বলছে ও যদি 10টা ভালো কথা বলে, ওরা আবার বলে 10টা কথা কেন বললো, তাই না? এই 10টার একটা আবার কাউন্টার দেয়। এই যে প্র্যাকটিসটা তো আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি জানি না। এক্স্যাক্টলি। এমনি দেখি এখন আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকে আমরা মানে মানে যেই ছোট দিঘিকে আমরা দেখে এসেছি, এবং ছোট দিঘি মানে বড় হয়েছে, এবং সেটা অনেকে বলে ছোট, আবার কেউ বলে বড়, মানে দিঘি আসলে কি ছোট হয়েছে না বড়, মানে বড় হয়েছে না ছোটই আছে? আমার মনে হয় আমার ছোট থাকাই ভালো একদিক থেকে। এটা তো সবাই বলে, হ্যাঁ। আমি যেমন মনে আমরা যেমন করি। বলি না, আমার স্কুলটা ছিল আমার লাইফে বেস্ট টাইম। হ্যাঁ। তো স্কুলের তোমার কি মনে হয়? না, অবশ্যই আমার ছোটবেলা তো আমার বেস্ট টাইমই, মানে আমার ছোটবেলার যে ফেজটা কেটেছে, আমি প্রতিদিন শুটিং করছি, মানে মানুষের, তোমার যেমন স্কুল জীবন, এরকম অনেকজনের এক একটা স্মৃতি আছে, যে সামার ভেকেশনে মামার বাড়ি যেতাম, নানার বাড়ি যেতাম, দাদার বাড়ি যেতাম। আমার হচ্ছে আমি শুটিং সেটে থাকতাম। ও আচ্ছা, মানে ওই জন্য এটা ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে। বাট নায়িকা হিসেবে মনে হয় না নায়িকার জন্য আরেকটু বড় হওয়া উচিত, নাকি সেই ছোট দিকেই মানে আমরা খুঁজতে চাই? এটা কি হয়? না মানে না না, আমার কারো ক্ষেত্রে কথায়? না এটা হয়নি। মানে আমাকে মানুষ অনেক ভয় দেখিয়েছিল যে
নায়িকা হচ্ছ, ছোট ছিলা, শিশু শিল্পী ছিলা, হবে না ব্যাপারটা, তুমি আগেই মাথায় রাখো। সো আমি যেটা মানে দেখলাম কামব্যাকটা করার পরে যে আসলে আমার আল্লাহর রহমতে এরকম কোনো ঝামেলাই আমার ছিল না, এখনো পর্যন্ত নেই, এবং মানুষ আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিয়েছিল ওই সময়। সো না, যেহেতু আমার দিঘিকে এরকম সবাই পছন্দ হয়নি, করে এবং সেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপন থেকে হ্যাঁ। ছোট্ট একটা বাবার সাথে গল্প করার যে ইয়েটা এত সুন্দর করে বলা, সেটা তো সবাই পছন্দ করে। এই জিনিস মানুষ শুনতে এখন পছন্দ করবে না, কারণ এটা বহুবার বহু জায়গায় বলেছে। বাট তারপরেও আমরা যেই কাজের জায়গাটায় থাকি সেটা হচ্ছে দিঘিকে আসলে আমরা আমাদের দেশের এই যে চলচ্চিত্রের জায়গা, এই জায়গা থেকে একটু গল্প জানতে চাই। সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির যেই মানে এই যে হলগুলো বা রিলিজগুলো যেগুলোই বলছি, সেই জায়গা থেকে আমাদের উপায়টা কি আসলে? আমরা এই যে মানে শুধু শুক্রবার বাদ দিয়ে ঈদ কেন্দ্রিক যে ছবিগুলো হচ্ছে, সেই জায়গাগুলোর প্র্যাকটিসটা কিভাবে তৈরি করা উচিত বলে মনে হয়? অনেক বেশি ছবি করতে হবে, পরিচালকদের করতে হবে, ইনভেস্টরদের আসতে হবে, প্রডিউসারদের আরো বেশি উদ্যোগ নিতে হবে যে আমরা মানে ঈদের এখন যেটা হয়, ঈদের ছবি না, ঈদের ছবি না, ঈদের ছবি না হলে সাথে সাথে আবার মাইনাস হয়ে যায় বাজেট, যা এই কয় টাকা কম হয়ে যাবে, হাফ হয়ে যাবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। এরকম গ্র্যান্ড সিনেমা আমাদের ঈদের বাইরেও দিতে হবে, তাহলে আমাদের দেখলে আরো গ্র্যান্ড লাগবে, উৎসব লাগবে, ঈদ মনে হবে। সো এই জিনিসগুলো সবারই করতে হবে, শুধু যে আমরা বললে হবে তা না। ডিরেক্টরদের করতে হবে, ইনভেস্টরদের করতে হবে, টিমের করতে হবে, সবারই করতে হবে। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এই যে আমাদের ইন্ডাস্ট্রির নির্বাচন, মানে শিল্পী সমিতির যে নির্বাচন, এই শিল্পী সমিতির নির্বাচনে তোমাকে অ্যাক্টিভলি দেখতে গেলে কি করতে হবে, বা তুমি অ্যাক্টিভলি থাকছো না কেন? অ্যাক্টিভলি থাকছি না বলতে আমি তো আসলে এগুলোতে পার্টিসিপেট করি না। আমি ওই কেন করো একদিন না? না, আমার বয়স মানে আমার হয়নি কাছে মনে হয় এগুলোতে। যে প্রথম সারি যারা আছে তাদের সবারই তো থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই থাকা উচিত, কিন্তু যতটা পরিমাণ এক্সপিরিয়েন্স দরকার আমার মনে হয় যে আমার এখনো ওই পরিমাণ এক্সপিরিয়েন্সটা হয়নি। কারণ আমার মনে হয় এইটা তো খুব একটা বড় পদ, এবং এটাতে অনেক কিছু মেইনটেনিং এর ব্যাপার আছে। বড় পদ মানে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এখন যে শিল্পী সমিতির মানে আসলে যে চাওয়া পাওয়াগুলো, সেগুলোই তো আসলে শিল্পীদের উদ্দেশ্যে বা শিল্পীদের পক্ষে গিয়ে কাজ করা। সো সেই জায়গাটা আসলে করতে গেলে আর কি কি করা প্রয়োজন? একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে না, মানে আমি একটা জায়গায় কাজ করছি, ওখানের একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে। সো ওই এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি এখনো তো অনেক ছোট, এই জন্য আমি এখনো পার্টিসিপেট করার মতো বয়স আমার হয়নি আমি মনে করি, আর অতটা এক্সপিরিয়েন্সও না। সো আমি যেটা করি, আমি ইলেকশনের দিন যাই, আমি ভোট দেই, আমার এটা একটা উৎসব লাগে, কারণ মানে এমন কেউ নেই যে ওই দিন না থাকে, দেখা হয় না। এবং সবাই ওই দিন এত কি বলবো, এত মজার একটা মুডে থাকে, সবাই আসলে খুব আনন্দের একটা মুডে থাকে যে আজকে অনেক আনন্দ হবে, যাই হোক এখানে আনন্দ হবে, এবং সবাই বসে আড্ডা দেওয়ার যে ব্যাপারটা এবং গল্প করার যে ব্যাপারটা, এগুলো খুব হয়, যার জন্য আসলে আমি ওই দিনটাতে সবসময় যাই, এবং ফার্স্ট টু লাস্ট আমি থাকার চেষ্টা করি, কারণ আমার ভালোই লাগে। আর এর বাদ বাকি পিকনিকের মতো একটা পুরো, একটা পিকনিকের মতো, এবং হয়ও আমাদের খুব চিরচেনা জায়গা এফডিসিতে। সো এটা তো একটা খুব মজার টাইম থাকে। মানে এই যে আমরা ইন্ডাস্ট্রির মানুষদের সাথে যেভাবে করে ডিপলি মিশে যাচ্ছি, একদম মনে হয় যে নিঃস্বার্থভাবে। সো এই নিঃস্বার্থভাবে মিশতে মিশতে একটা সময় হয় কি যে আমাদের খুব চেনা মানুষও অচেনা লেগে যায়, এবং আমাদের এফডিসি কেন্দ্রিক যে ছবিগুলো হতে, সেই ছবিগুলো কিন্তু এখন বাহির থেকেও অনেক ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে। আবার এদের মধ্যেও দেখা যায় অনেক মানে প্রফেশনালিজম থাকে না। সেই জায়গার মানে কতটুকু কখনো ফেস করেছো কিনা? মানে যেহেতু এখন সব সেক্টরে কাজ মানে হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, যেমন ওটিটি, ওভিসি, টিভিসি প্লাস নাটক। তো এখন কিন্তু আমরা অনেকেই দেখছি যে আমরা কিন্তু আর্টিস্টরা অনেকেই অনেক কাজ করছে, যেমন এই যে আজকে আমি। সো অবশ্যই মানে এই মানে ভার্সেটাইল ব্যাপারটা থাকছে। সো সেই জায়গায় কি কি ফেস করা হয়? অনেক কিছুই ফেস করা হয়, যেমন আগে আমরা যখন শুটিং করতাম তখন আমরা তো কখনো দেখিনি রাত পর্যন্ত শুটিং হয়, এখন যেমন লেট নাইট শুটিং হয়, সেরকম নতুন নতুন অভিজ্ঞতা হয় অনেক। এরকম দেখা যায় যে মানে এটা হচ্ছে পপুলার লেট নাইট শুটিং করা, এখন দেখি সবার কাছে এটা খুব নর্মাল, লেট নাইট শুটিং করে ফেলছে, কিন্তু আমরা কিন্তু কখনোই করি না আগে। আমরা যারা এফডিসিতে খুব কাজ করেছি, আমরা কিন্তু কখনোই লেট নাইটে ওভাবে কাজ করি না, আমাদের কিন্তু নির্দিষ্ট টাইম থাকবে, 11টার পরে কখনোই হবে না, 10টার পরে তো নাই। অনেকে হাঁটা শুরু করতো, তাই না? শুরু করতো তো এবং মানে এটা কখনো হয়নি, এবং আমাদের টেনশন ছিল না আজকের মধ্যে এই সিকোয়েন্স শেষ করতে হবে, এগুলো এখন খুব না মানে ফিল্ম মানে তো একটা রাজকীয় ব্যাপার ছিল। সো আবার এমনও হয় যে এই যে
মানে শুটিং করে আবার অনেক সময় তোমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল এক সিনেমাতে, যে মানে ছবি শুটিং করেছিলে না টিজার ট্রেলারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলো তো আসলে আমার কাছে মনে হয় যে এটা মনে হয় আমাদের ফিল্ম রিলেটেড যে আগের যে ঘটনাগুলো ঘটতো না, কারণ এখন আসলে সত্যিকার অর্থেই যে সময়টার মধ্যে আমরা আছি, বা আমাদের ওই যে আমি বলছিলাম যে আরো 20-25 বছর আগের যে সময়টা, সেই সময়টা যা হতো না এখন অনেক কিছুই হচ্ছে, এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু। ঠিক এরকম ঘটনা তোমার ঘটেছিল, মানে সেটার বলার কি আছে? হ্যাঁ মানে আমার মনে হয় যে এখন মানুষ সবকিছু অনেক ইজিলি লাইটলি নিয়ে নেয়, তো যার জন্য মনে করে যখন যেটা মন চায় সেটাই করে ফেলছি, চিন্তা করে না আসলে যে পরের কনসিকুয়েন্স কি, কিংবা কার সাথে করছি, কিংবা এটাকে আদৌ করাটা ঠিক কি না। এখন সব খুব লাইটলি নিয়ে নেয় আর ভাবে যে কাজ তো করেই হয়েই যাবে, কাজ তো করেই দিবে, এরকম করে অনেক কিছু করে ফেলে। কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না, আগে অনেক সিনসিয়ার ছিল সবাই, আগে অনেক বেশি ভেবেচিন্তে কাজ করতো। এটার কারণটা কি, মানে কি মনে হয়, এটা সময় বা কোনো প্র্যাকটিস বা কি আসলে? হ্যাঁ প্র্যাকটিস তো অবশ্যই, মানে এই প্র্যাকটিসের একটা অভাব। মাঝখানে আমাদের অনেক দিন কাজ হয়নি, একটা সময় ছিল, তারপরে করোনাতে একটা অনেক বড় বিরতি পড়েছে। মানে সেক্ষেত্রে কি মানে আমাদের সমিতিগুলো যারা আছে অ্যাক্টিভলি, মানে শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, মানে এদের করণীয় কিছু আছে কিনা? অবশ্যই, চাইলে তো সবই সম্ভব। পরিচালকরা চাইলে তো পরিচালক সমিতি থেকে সবই নির্ধারিত করে দিতে পারে। শিল্পী সমিতি চাইলেও একটা নির্ধারিত মানে কারিকুলাম মেনে চলতে পারে যে এটা এটা হবে, এটা হবে না। এখন একজন শিল্পী যদি বলে যে আমি এই কয়টার পরে কাজ করব না, তাহলে এটা তো তার হয়ে যাবে। তা মানে সে চাইলেও এটা পারবে না। কিন্তু শিল্পীরা যদি বসে বলে যে হ্যাঁ আমার শিল্পী এত টাইমের পরে কাজ করলে তার এক্সট্রা চার্জ ধরা হবে, কিংবা যেমন লাইট সমিতি করেছে খুব রিসেন্ট, যে এই 11টার পরে কাজ করলে আমরা এক্সট্রা চার্জ ধরবো। সো এরকম তো আমাদের নাই, মানে এটা এই দিক থেকে আমরা খুব মনে হয় মাঝে মাঝে বঞ্চিত, যে আসলে আমরা চাইলেই সবকিছু পারি, কিন্তু আমরা সবাই একই হতে পারি না। সো আমার কাছে মনে হয় যে দিঘিকে আমরা আসলে মানে কোথায়, মানে এক্সপেরিমেন্টাল কি দেখতে পারবো, মানে একদম এক্সট্রিম কোনো কিছু চেঞ্জ করা, নাকি মানে কিভাবে দেখতে চাই বা দেখাতে চাই দেখি মানুষকে সিনেমার পর্দায়? আমি তো চাই আসলে অনেক রকম ক্যারেক্টার করতে, যে বিভিন্ন রকম ক্যারেক্টার করতে, যে ক্যারেক্টারে কখনো আমাকে কখনো কেউ দেখেনি, কিংবা হয়তো বা যে ক্যারেক্টারটা করব সেটা হয়তো আমি একবারই করব। মানে একটা ক্যারেক্টার তো আর বারবার রিপিট হয় না, কিংবা রিপিটও করাও যায় না প্রত্যেকটা সিনেমায়। সো এমন ভাবে ওই ক্যারেক্টারটাকে আমি পর্দায় নিয়ে আসবো যাতে মানুষ যুগ যুগ ধরে মনে রাখতে পারে, কিংবা ওই ক্যারেক্টারের থেকে ইন্সপায়ার হয়ে আরো 5টা ক্যারেক্টার বের হতে পারে, এরকম কোনো কিছু করা। সো এটা আসলে সময়ের অপেক্ষা। আমাদের পরিচালকরা যখন মনে হবে যে হ্যাঁ আসলে এখন এরকম কোনো ক্যারেক্টার দেখি, মানে তুমি যেটা চাচ্ছ সেটা মানে কেন মানে করছো না, এটা আমি জানতে চাই। করছি না, আমি তো করার জন্য রেডি আছি। এখন অনেক সময় ব্যাটে বলে মিলে না, এইজন্য তুমি যেটা চাচ্ছ সেই, মানে তুমি যেটা চাচ্ছ সেই গল্পটাও আসলে সিং করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা আরেকটা কাজ আমরা অবশ্যই, মানে মনে হয় যারা দর্শক দেখেছে, যে তুমি আর আমাদের কায়সার হামিদ ভাইয়ের যে মেয়ে হঠাৎ করেই মানে সাডেনলি মারা গেছেন, তো তোমার সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, তো কি বলার আছে? কারিনা আপুর সাথে আমার যে কাজটা 36-24-36, এটা মানে আমার তো প্রথম, আমি শুধু বলবো যে এই সিনেমার যে কনসেপ্ট, এটার যে থিঙ্কিং, এটার যেই পুরোটাই ছিল কারিনা আপুর। মানে গল্পের মূল ভাবনাটা পুরোটাই, হ্যাঁ মানে স্ক্রিপ্টও ওই লিখেছিল। আচ্ছা। এত এত ট্যালেন্টেড একটা মেয়ে ছিল, অসম্ভব ট্যালেন্টেড একটা মেয়ে। অন স্পট বসে সে স্ক্রিপ্ট লিখে ফেলছে, অন স্পট বসে সে একটা সিকোয়েন্স লিখে ফেলছে। সো এগুলা আসলে, এবং মানে ওর তো বয়স অনেক কম, আমরা এত অল্প বয়সে কাউকে এভাবে করতেও দেখিনি। একটা মেয়ে মানুষও এভাবে দৌড়াদৌড়ি করে এত সুন্দর কাজ করা, এবং ও লিটারালি বলে দিত শর্টের সময় বসে, দেখি আমরা এইটা চাই, মানে ও ডিরেকশনও দিয়ে ফেলতো, সবই করে ফেলতো, আবারও ওই দিক গিয়ে অ্যাক্টিংও করছে। সো এত প্রতিভাবান একটা মেয়ে, আর ওর সাথে আমার এত স্মৃতি। ও হচ্ছে ফুল অফ লাইফ ছিল, যেখানে বসবে ওই পুরা রুম হচ্ছে গল্প করে, চিৎকার করে, নেচে গিয়ে একদম ওই রুমটা পুরা লাইট করে ফেলবে, মনে হবে একটা আলো জ্বলছে এরকম। সো ওর চলে যাওয়াটা না মেনে নিতে অনেক কষ্ট হয়, মানে কোনোভাবেই নিতে পারি না। আর ওর একটাই সিনেমা যেটাতে ও কাজ করেছিল, সেটাতে আমিও ছিলাম ওর সাথে। সো বলা যায় যে ওর সবচেয়ে বড় স্মৃতিটাই আমার সাথে। সো ওই জায়গা থেকে খুব খারাপও লাগে, আবার একদিক থেকে চিন্তা করলে দেখি যে ওর স্মৃতিটাই আমার সাথে। সব মিলিয়ে ওর এটা এখনও মেনে নিতে পারি না, মানে এখনও নর্মাল লাগে না। মনে হয় যে সেই দিনই দেখা হলো, এবং ও মারা যাওয়ার 15-20 দিন আগেও আমাকে ফোন দিয়েছিল।
ফোন দিয়ে বললো, দিঘি তোমার বিদায় কিন্তু আমি প্রথম দিন হলে দেখতে যাব, কবে রিলিজ হবে আমাকে খালি বলবা, আর তুমি এইটা করবা ওইটা করবা, আমরা সবাই যাব, প্রমোশন করব, মানে ও নিজের থেকেই আমাকে খুব এগুলো live বলছে। ছিল আর কি, আচ্ছা। খুবই খুবই সো যাক, ওর আমরা এই অনেক- জিনিসগুলো এইজন্য খুব আমরা স্যাড খুব একটা miss ইয়ে করি, দিকে চলে হ্যাঁ। গেছি। সো তোমার আমার প্রথম একটা শুট হয়েছিল নরসিংদীতে, নরসিংদীতে। ওই বিশ্বরঙের একটা শুট। হ্যাঁ সো আমার সেই কথাটাই মনে আছে হ্যাঁ যে আমরা একটা শুট করেছিলাম, আরও তো অনেক কাজ একসাথে হয়েছে। তো এই যে আমাদের যে একসাথে ইন্ডাস্ট্রির চলা, তো এই চলার পথে আমরা একসাথে চাই যে একসাথে কাজ করব, একসাথে ভালো ছবি করব। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে তোমার আর আমার কি মনে হয় যে কি করা উচিত, যে একসাথে একটা এমন কোনো কিছু করলে, মানে কি করলে সেটা একটা বুম হবে ইন্ডাস্ট্রির? তোমার আবার এই পর্যন্ত যে কয়টা কাজ হয়েছে, যা হয়েছে মোটামুটি বুমই ছিল, এগুলো আমরা খুব নিজেরাও এনজয় করেছি, না, মানে সেটা যদি দর্শকও ফিল্মের ক্ষেত্রে করেছে। হয়, But, সেক্ষেত্রে মনে হয় আরো আরো যেটা আমরা করতে পারি, অবশ্যই আমরা একসাথে ফিল্ম করতে পারি, আমরা একসাথে কোনো একটা ধামাকা কিছু করতেই সেটা পারি। কেমন, সেটা একটা ফিল্মটা কি দেখবে মানুষ? সেটা হলে আমি বলতে পারতাম যে কি দেখবে, কিংবা সামনে কি হওয়া উচিত আমি জানি না, বাট হ্যাঁ, ধামাকা কিছু হলে তো খারাপ হয় না, অবশ্যই ভালো হয়। থ্যাংক ইউ, এবং মানে খুবই ভালো লাগলো, বাট মানে সময়ও একদম শেষের পথে, তো আমরা বিদায় নিয়ে নেব। এবং থ্যাংক ইউ তোমাকে আসার জন্য। থ্যাংক ইউ সো এবং মাচ। তার আগে একটু বলে নিই, তোমার জন্য একটা গিফট আছে, এবং আচ্ছা। সেই গিফটটা হচ্ছে হিরন ওয়াটার পিউরিফায়ারের Oh, পক্ষ wow. থেকে, এবং এটা হচ্ছে মানে স্মার্ট ওয়াটার পিউরিফায়ার, এবং মানে 8 স্তর বিশিষ্ট তোমার মানে পিউরিফায়ার্ড এবং মানে স্মার্ট টেকনোলজি। সো তোমার জন্য সেই গিফটটা রয়েছে, বাট তার Oh, আগে আমি thank you, দর্শকের কাছ thank থেকে you. বিদায় নিয়ে আসি, তারপর তোমাকে দিচ্ছি। ঠিক আছে। সো আপনারা দেখছিলেন জিটিভির পর্দায় হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। সো এতক্ষণ গল্প করছিলাম দিঘির সাথে। নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে অন্য একজন আপনাদের পছন্দের নায়িকার সাথে। সো সেই পর্যন্তই, বাই বাই, ঈদ মোবারক। সো তোমার জন্য এই হিরন ওয়াটার পিউরিফায়ার পক্ষ Thank থেকে you. একটা ওয়াটার পিউরিফায়ার, যেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিচ্ছে। Wow. ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।